ওকে, আজকে আমাদের টপিকটা হচ্ছে আহ, আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। একটা গ্যাস যে চাপ দেয় সেই চাপের রাশিমালাটা আমরা নির্ণয় করব। তো এইটা পড়ার আগে আমরা আহ, ছোট কয়েকটা সংজ্ঞা পড়ে নিব। আর এই একই জিনিসটা এইখানে যে সূত্রটা, এই সূত্রটাই আবার ওই যে কেমিস্ট্রিতেও থাকবে, পরিবেশ রসায়নে। তখন এটার প্রুফটা নাই, তো প্রুফটা আমরা এইখান থেকে দেখে নিব। নর্মালি প্রুফটার প্রমাণ আসে না, তবে এই প্রুফটা থেকে এই যে সূত্রটা আনবো, এই সূত্র থেকে আরো কিছু সূত্র আনা ওই জিনিসটা আসে। কিন্তু এই যে এখন যে প্রমাণটা করব, যেটা একটু লেন্দি, এইটা নর্মালি আমাদের সময় আসতো, সৃজনশীল হওয়ার পর থেকে আসে নাই, তবুও শিখে রাখা উচিত যদি কখনো দিয়ে দেয় আর কি। আচ্ছা, তাহলে আমি শুরু করতেছি। প্রথমে আমরা ওই গ্যাসের চাপের রাশিমালা পড়ার আগে আমরা তিনটা সংজ্ঞা পড়বো। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে গড় বেগ। গড় বেগ বা মিন ভেলোসিটি। মিন ভেলোসিটি মানে আমরা যখন একটা গ্যাস নিয়ে কথা বলতেছি, গ্যাসের অণুগুলা ধর একটা পাত্রের মধ্যে যদি গ্যাস থাকে, এখানে গ্যাসের অসংখ্য অণু আছে, তো ধরলাম এন সংখ্যক অণু আছে। এক একটা অণুর বেগ এক এক রকম। ধর এটা প্রথম অণু, এটার বেগ হচ্ছে C1, এটা C2, এরকম এন সংখ্যক অণু। ধর এটা এন নাম্বার হচ্ছে এন, এটা হচ্ছে CN, এরকম C3 C4, এরকম এন সংখ্যক অণু আছে। ওকে, তাইলে আমরা যখন গ্যাসের অণুর বেগ নিয়ে কথা বলতে যাব, কোনটার বেগটাকে ইউজ করব, তো এই ক্ষেত্রে আমাদের কয়েকটা ওয়ে আছে যে আমরা এভারেজ নিতে পারি। তো এভারেজ যদি নেই, সেটাই হবে গড় বেগ। নর্মাল যে আমাদের গড়ের গড় বের করার যে নিয়ম, সেটাই আমরা করব, যে এখানে এন সংখ্যক অণু আছে, এটাকে সি বার দিয়ে দেখানো হয়। আহ গড় বেগ হবে হচ্ছে এই সবগুলা অণুর বেগ নিয়ে তার গাণিতিক যোগফল যেটা আমরা বের করি, সেই নর্মাল CN, এন সংখ্যক অণুর বেগ নিলাম আর অণুর সংখ্যা দিয়ে ভাগ দিলাম, এটাকে বলবো গড় বেগ। ওকে, তার মানে আমি আর সংজ্ঞা লিখতেছি না, তোরা দেখেই বুঝতে পারতেছি যে একটা গ্যাসের প্রত্যেকটা অণুর সবগুলো অণুর বেগের গাণিতিক গড় আর কি, সবগুলো অণুর বেগ নিয়ে যোগ করে মোট অণুর সংখ্যা দিয়ে ভাগ দিলাম, এটাকে বলবো আমরা গড় বেগ। ওকে, বা মিন ভেলোসিটি। এইটার চেয়ে আমরা যদি আরো একটু অ্যাকুরেট মান চাই, তাইলে আরেকটা টার্ম আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে গড় বর্গবেগ, বা ইংলিশটা হচ্ছে মিন। মিন মানে গড়, বর্গ মানে স্কোয়ার আর কি, স্কোয়ার ভেলোসিটি, মিন স্কোয়ার ভেলোসিটি। ওকে, এইটাকে আমরা দেখাবো এভাবে। এই যে বেগের বর্গ নিব, বেগের বর্গ তার গড় করব, গড় বুঝাইতে আমরা বার দিয়ে দেখাই, এটাকে এভাবে দেখাবো। এইটা মানে হচ্ছে সবগুলা অণুর বেগ নিব, ফার্স্টে সবগুলো অণুর বেগ নিলাম, C1 C2 C3 আপ টু CN পর্যন্ত। অণুগুলার বর্গ করব, বর্গ করব মানে বেগ গোলার বর্গ করব, সবগুলা বেগ বর্গ করলাম, তারপরে গড় করব। তো গড় করার জন্য এগুলাকে যোগ করে মোট অণুর সংখ্যা দিয়ে ভাগ দেব। এটাও একটা গড়, এবং এইটার মানটা এইটার চেয়ে বেশি অ্যাকুরেট হবে। ওকে, এই বেগটা নিয়ে কাজ করলে তুলনামূলক হিসাবটা আমাদের বেশি অ্যাকুরেট হবে। ওকে, আমরা আরেকটা বেগ নিয়ে কাজ করতে পারি, সেটা হচ্ছে মূল গড় বর্গবেগ, অথবা এটাকে বর্গমূল গড় বর্গবেগ এভাবে বলে, বর্গমূল গড় বর্গবেগ। এটার ইংলিশটা হচ্ছে রুট, এই যে বর্গমূল, গড় হচ্ছে মিন, মিন, আর স্কোয়ার ভেলোসিটি, স্কোয়ার ভেলোসিটি। এটা কেমন হবে? এইটা, এই যে সি স্কোয়ার, আগের যেটা ছিল, আগেরটা ছিল বেগের বর্গ করে গড় করছিলাম, বেগের বর্গ করে গড় করছিলাম। এবার জাস্ট ওই জিনিসটাকে রুট করে দিতে হবে, তার মানে এটাকে রুট করলে যেটা পাবো সেটাই। তাহলে এটাকে দেখাবো কিভাবে, আমি একটু উপরে চলে আসি, এটাকে মুছলাম। এটার একটা সংক্ষিপ্ত নাম হচ্ছে RMS বেগ, এটাকে RMS বেগও বলে। ওকে,
তো মানে আমি বেগের বর্গ নিচ্ছি, তার মানে বেগের বর্গ করতেছি, তারপর গড় করতেছি, গড় মানে হচ্ছে বার, তারপর রুট করতেছি, রুট। এটাকে এভাবে দেখানো যায়, অথবা এটাকে এভাবে লেখা যায়, সি আর এম এস এভাবে লেখে। ওকে, যাই লিখি একই জিনিস। তো এইটার মানে কি দাঁড়াচ্ছে, জাস্ট এই কাজই করব। তাহলে ফার্স্টে বেগ নিব, বেগগুলার বর্গ করব, বর্গ করে সেইটার গড় নিব, গড় নিব, গড় নিয়ে সেই গড়টাকে রুট করব। আই মিন সহজ কথা, এইটাকে রুট করলে যা আসে। এবং এই তিনটা যে নিলাম, প্রথমটা ছিল মিন গড় বেগ, নরমাল যে আমরা গাণিতিক গড় করি, তারপরেরটা হচ্ছে গড় বর্গবেগ, তারপরেরটা হচ্ছে আরএমএস মানে বর্গমূল গড় বর্গবেগ। এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি অ্যাকুরেট এটা। তবে আমরা এই দুইটার যে কোনোটা ইউজ করতে পারি। নরমালি আমরা নরমাল যে গাণিতিক গড় সেটা ইউজ করি না। আচ্ছা, তো এখন আমাদের এই যে এইটা একটু মনে রাখিস। আর সংজ্ঞাটা আমি লিখলাম না, তোরা বই থেকে লিখে নিতে পারিস। এখানে দেখেই বোঝা যাচ্ছে, ধর এটার সংজ্ঞা যদি দিতে চাই, তাহলে কি বলবো? একটা গ্যাসের সবগুলা অণুর বেগের বর্গের গড় মানের, বেগের বর্গের গড় মানের বর্গমূলকে সেই গ্যাসের আরএমএস বেগ বলে। এই সহজ জিনিস। মানে নামের মধ্যেই সংজ্ঞাটা আছে। কি করতেছি? বেগ নিচ্ছি, বর্গ করছি, তার গড় করতেছি, তার বর্গমূল করতেছি। উল্টা দিক থেকে আসলেই সংজ্ঞা পাওয়া যায়। এখানে বেগ নিচ্ছি, বর্গ করতেছি, তারপর গড় করতেছি। ওকে? আচ্ছা। এইবার আমরা ওটাই চলে যাচ্ছি যে আজকে আমাদের মেইন পড়াটা যেটা, যে একটা গ্যাসকে যখন কোন একটা পাত্রে রাখছি, নরমালি আমাদের গ্যাসকে একটা কন্টেইনারে রেখেই তার চাপ হিসাব করতে হবে। তো গ্যাসের চাপের রাশিমালাটা আমরা নির্ণয় করব। তো আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। তো এটা করতে গিয়ে আমরা যেটা করব, আমরা একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি। কন্টেইনারটা হচ্ছে, আচ্ছা এই পাশে আঁকতেছি। এটা আগে অক্ষ এঁকে নিলাম। এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ওকে, এটা হচ্ছে আমাদের সেই কন্টেইনারটা। হ্যাঁ, একটা ঘনক আকৃতির পাত্র, যার মধ্যে আমরা একটা গ্যাস নিছি। ওকে, আমার আঁকা একটু এদিক ওদিক হইতে পারে। ঘনক আকৃতি মানে হচ্ছে সবগুলার দৈর্ঘ্য সেম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম আর কি। ওকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, সবগুলা এল। ওকে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল করে। এভাবে আমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল। তো এল হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। তাইলে এই যে এখানে যে প্রত্যেকটা পৃষ্ঠ আছে, তাইলে এ ধর এই পৃষ্ঠটাকে আমি এ বলতেছি, এ পৃষ্ঠ, এ পৃষ্ঠের ক্ষেত্রফল আর কি। এ পৃষ্ঠের প্রত্যেকটা পৃষ্ঠই কিন্তু সেম। এ পৃষ্ঠের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এল স্কোয়ার। আর পুরা ঘনকটার আয়তন, ঘনকের আয়তন, আর এই ঘনকটার মধ্যেই আমরা গ্যাসটাকে রাখছি। তো ঘনকের আয়তন আর গ্যাসের আয়তন সেম, বা গ্যাসের আয়তন, যেটাকে আমরা ভি দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে এল কিউব। ওকে, ঘনকের আয়তন বা গ্যাসের আয়তনটা সেটা হচ্ছে ভি দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে এল কিউব। আচ্ছা, এটা এই পৃষ্ঠটাকে আমরা এ দিয়ে দেখাচ্ছি, আর এই পৃষ্ঠটাকে আমরা এ প্রাইম দিয়ে বলতেছি। ওকে, মানে আর কি দেয়ালের ক্ষেত্রফল আর কি, প্রত্যেকটা দেয়ালের ক্ষেত্রফল। তো এখন ধর আমাদের আহ, এখন একটা গ্যাসের চাপ নির্ণয় করবো। এই কথার মানে কি? গ্যাসের চাপটা কোত্থেকে আসে? গ্যাসের অণুগুলা পাত্রের দেয়ালের উপরে যে বল প্রয়োগ করে, বা যে গ্যাসের অণুগুলা পাত্রের দেয়ালে সংঘর্ষের ফলে যে চাপের সৃষ্টি হয়, সেটাকেই আমরা গ্যাসের চাপ বলি। তার মানে আমার যেটা করা লাগবে, যে এই গ্যাসের অণুগুলা দ্বারা
সবগুলো অণু দ্বারা আ গ্যাসের দেয়ালে মোট চাপের পরিমাণটা আমি নির্ণয় করতে পারলেই আমার আ পেয়ে যাবো আমি গ্যাসের চাপটা। তাইলে আমরা এখানে একটু ধরে নিই যে মোট অণুর সংখ্যা এখানে মোট অণুর সংখ্যা n এটা ধরে নিলাম। আর ধরে নিচ্ছি প্রত্যেকটা অণুর ভর। প্রতিটি অণুর ভর, প্রতিটি অণুর ভর equals to m। আচ্ছা। তাই যদি হয় তাইলে গ্যাসের মোট ভরটা কত হবে? প্রত্যেকটা অণুর ভরের সাথে অণুর সংখ্যা গুণ করলে সুতরাং গ্যাসের মোট ভর হচ্ছে m into n, মানে প্রত্যেকটা অণুর ভরের সাথে অণুর সংখ্যা গুণ দিলাম, যেটাকে আমরা ক্যাপিটাল M দিয়ে দেখাবো। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি আমাদের যেগুলা ধরে নেওয়া লাগতো। আচ্ছা, আরেকটা ব্যাপার যে প্রত্যেকটা দেয়াল হচ্ছে স্থিতিস্থাপক। এই প্রত্যেকটা দেয়াল হচ্ছে স্থিতিস্থাপকের মানে হচ্ছে দেয়ালে একটা অণু আঘাত করলে সেটা যে বেগে আঘাত করছিল সেই বেগে আবার ফিরে আসবে। ওকে? আই মিন বেগের কোনো মানের কোনো পরিবর্তন হবে না, খালি দিকটা চেঞ্জ হয়ে আসবে। তার মানে সংঘর্ষগুলা স্থিতিস্থাপক হবে। আগের দিন আমরা গ্যাসের গতিতত্ত্বে এরকম ধরে নিছিলাম। আচ্ছা, দেখি আর কিছু ধরা কি আমাদের বাদ আছে কিনা। ওকে, আপাতত আর কিছু ধরা বাদ নাই। তো এখন আমরা আ আমাদের তো এখানে অসংখ্য অণু, n সংখ্যক অণু আছে। তো আমরা আগে একটা অণু নিয়ে চিন্তা করি। একটা অণু আ নিয়ে কত চাপ আসে সেটা বের করে সবগুলো অণুর জন্য কত আসবে সেটা বের করে ফেলবো এরকম। তো একটা অণুকে আমি চিন্তা করতেছি যে অণুটা এই ধর এইখান থেকে আই মিন এই পৃষ্ঠটা এটা কিন্তু মূল বিন্দু। তার মানে এই পৃষ্ঠটা হচ্ছে মূল বিন্দুর সাথেই এই যে এই দেয়ালটা A প্রাইম যেটা লিখছি। এই যে এই দেয়ালটা, হ্যাঁ? তো একটা অণু এই মূল বিন্দু থেকে ধর যাত্রা শুরু করলো x অক্ষ বরাবর। তো একটা অণু এই বরাবর u বেগে x অক্ষের দিকে যে বেগ সেটাকে আমি u দিয়ে দেখাচ্ছি। ওকে? u বেগে যাত্রা শুরু করে এ দেয়ালে গিয়ে ধাক্কা খাইলো। ওকে? এ দেয়ালে গিয়ে ধাক্কা খাইছে। আবার ধাক্কা খেয়ে স্থিতিস্থাপক সংঘর্ষ যেহেতু আবার সে পিছনের দিকে ধাক্কা খাওয়ার পর পিছনের দিকে মাইনাস ইউ বেগে ফিরে আসবে। মানে সেইম স্থিতিস্থাপক ধাক্কা যেহেতু খাবে। তো এখানে ধাক্কা খাওয়ার পর আ এখান থেকে যাত্রা শুরু করছিল, সে এ দেয়ালে গিয়ে ধাক্কা খাইলো। আবার এখানে আসবে। আসার পর এ প্রাইম দেয়ালে ধাক্কা খাবে। মানে আবার সেই এল দূরত্ব, এটুক কিন্তু এল দূরত্ব। তার মানে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে এ দেয়ালে ধাক্কা খাওয়ার পর পরবর্তী সংঘর্ষটা হচ্ছে এ প্রাইম দেয়ালে এসে। ওকে? আচ্ছা, তাইলে আমি এই একটা অণুর জন্য তার এই যে এ দেয়ালের সাথে সংঘর্ষ হইলো, এর ফলে সে দেয়ালের উপরে একটা বল প্রয়োগ করছে। আর দেয়ালটা তার উপরে বিপরীত প্রতিক্রিয়া বল দিছে। তো আমরা কোনটা জানতে চাচ্ছি? আমরা জানতে চাচ্ছি কিন্তু অণু কর্তৃক দেয়ালের উপরে প্রযুক্ত বল। ওকে? আমরা এটা চাচ্ছি অণু কর্তৃক দেয়ালের উপরে প্রযুক্ত বল। তাইলে আমি আ এ দেয়ালের উপর এ দেয়ালের উপর একটি অণু কর্তৃক অণু কর্তৃক প্রযুক্ত বল এটা বের করতে যাচ্ছি। ওকে? এটাকে F দিয়ে দেখাইলাম। এটা বের করতে যাচ্ছি। আর একটি অণু কর্তৃক এই এ x অক্ষ বরাবর লিখলাম। x অক্ষ বরাবর গতিশীল। x অক্ষ বরাবর গতিশীল একটি অণু। গতিশীল মানে অণু তো অনেক দিকে ছোটাছুটি করতে পারে। আমরা এমন একটা অণুকে নিয়ে বিবেচনা করতেছি ফার্স্টে যে অণুটা x অক্ষ বরাবর গতিশীল। ওকে? তার মানে গতির আর উপাংশ নাই। শুধুমাত্র u উপাংশটাই আছে। তো এটা যদি বের করতে চাই তো আমাদের দেয়ালের উপর প্রযুক্ত বল, এ দেয়ালের উপরে অণু কর্তৃক প্রযুক্ত বল। তাইলে আমাদের আমরা জানি যে অণু যে বল দিচ্ছে, দেয়াল তার সমান এবং বিপরীত বল দিচ্ছে। তাইলে দেয়াল অণুর উপরে যে বল দিচ্ছে, আমরা আম আ ইয়াতে ইসের ওর নাম কি? ওই যে আ 9-10 এ ২য় সূত্রে পড়ে আসছিলাম, বস্তুর আ উপরে প্রযুক্ত বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারের সমান।
মানে বল ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমি চাচ্ছি এ দেয়ালের উপরে অণুটা কত বল দিছে। তো আমি যদি এটা সমান সমান লিখতে পারি যে অণুর উপর এ দেয়াল কর্তৃক প্রতিক্রিয়া বল, এটা লিখতে পারি আমি, মানে একই কথা। ওকে, অণু দেয়ালের উপরে যে বল দিবে ওই অণুর উপরে এ দেয়াল সেম পরিমাণ প্রতিক্রিয়া বল দিবে। তো এটা যদি বের করতে চাই তাইলে অণুর উপরে এ দেয়াল যে বল দিচ্ছে সেই বলটা হবে কি অণুর ভরবেগের প্রযুক্ত ওই ভরবেগের পরিবর্তনের হারের সমান। তো ভরবেগের পরিবর্তনের হার কি ছিল? ভরবেগের পরিবর্তন হচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তো শেষ ভরবেগ কত? এই অণুটা গিয়ে অণুর ভর কত ছিল? m ছিল। সে অণুটা গিয়ে এই দেয়ালে ধাক্কা খাইলো। ধাক্কা খাওয়ার পর সে আবার কত বেগে ফিরে আসবে? সে ফিরে আসবে উল্টা দিকে মাইনাস ইউ বেগে এরকম। তাহলে তার শেষ ভরবেগ কত হবে? শেষ ভরবেগ হচ্ছে m ইউ, এটা কিন্তু মাইনাস। ওকে, আচ্ছা আমরা আরেকটা কাজ করতেছি। এখানে তো এরকম n সংখ্যক অণু আছে, এইটাকে ইউ অন দিয়ে দেখাই যে একটা অণু যেটা এক্স অক্ষ বরাবর গতিশীল, এক্স অক্ষ বরাবর এখানে কিন্তু আরো অণু আছে। তো আমরা এটাকে একটা অণু, এক নাম্বার অণুটার জন্য চিন্তা করলাম। তাহলে এটা হচ্ছে শেষ ভরবেগ। এই যে ভর আর বেগ হচ্ছে ফিরে আসার পরে বেগটা কিন্তু মাইনাস ইউ হয়ে গেছে। এইটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? এটা হচ্ছে শেষ ভরবেগ। আর আদি ভরবেগ কত? হ্যাঁ ভাই বল। হ্যাঁ, সময় দিয়ে ভাগ দিব। ওই যে ভরবেগের পরিবর্তনের হার, তার মানে সময় দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। আদি ভরবেগটা কত? এম ভর ছিল আর ইউ1 বেগে আসতেছিল, তার মানে আদি ভরবেগ হচ্ছে এম ইউ1। শেষ ভরবেগ হচ্ছে মাইনাস এম ইউ1 আর আদি ভরবেগ হচ্ছে এম ইউ1। এটাকে বিয়োগ করলাম, এই যে ভরবেগের পরিবর্তন। এবার হার লাগবে, হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ দিতে হবে। ওকে, সংঘর্ষের জন্য যে সময়। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই আজিজ, বুঝছিস ভাইয়া? আচ্ছা, এখন আরেকটা কথা বলতেছি, সেটা হচ্ছে এইটা আমি লিখছি কি অণুর উপর এ দেয়াল কর্তৃক প্রযুক্ত প্রতিক্রিয়া বল। আমরা কিন্তু এফ সমান মানে ক্রিয়ার প্রতিক্রিয়ার আগে একটা মাইনাস দেওয়া লাগতো এরকম, তাই না? এরকম মাইনাস দেওয়া লাগতো না? ক্রিয়ার প্রতিক্রিয়া সমান এবং বিপরীত, এটা মান লিখছি। আর যদি দিক হিসেবে দেখাইতে চাই একটা মাইনাস আসবে, তাই না? এটা তো বোঝা গেছে। আচ্ছা, তাহলে এখানে একটা মাইনাস আসবে। ওকে, এখানে একটা মাইনাস আসবে। তাহলে এবার কত দাঁড়াচ্ছে? আসতেছে এরকম 2m u1 ডিভাইডেড বাই টি। 2m u1 ডিভাইডেড বাই টি। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বল? কারো কোনো কোশ্চেন আছে? মানে আমার দরকার হচ্ছে দেয়ালের উপর প্রযুক্ত বল। ওকে, দেয়ালের উপর প্রযুক্ত বল, কিন্তু মানে দেয়ালের ভর বেগ এইসব তো জানি না। জানি তো অণুর ভরবেগ। এজন্য আমি অণুর মানে প্রতিক্রিয়া বল দিয়ে বের করলাম যাতে অণুটা দিয়ে দেয়ালেরটা বের করতে পারি। বুঝছিস? ওকে, মানে আমরা যেটা জানি সেটা ইউজ করছি, কারণ দুইটা তো একই জিনিস। আচ্ছা, এবার আসি আমাদের এই যে এইখানে যে সময়টা, আমি সময়টা নির্ণয় করতে চাই। আচ্ছা, সময়টা কিভাবে বলবো? সময়টা হচ্ছে সংঘর্ষ। একটা সংঘর্ষ হইছে এখানে। কি হইছে? এই যে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে ওখানে ধাক্কা খাইছে। পরে সংঘর্ষটা কখন হবে? এই যে এ প্রাইম দেয়ালে যখন আবার সে ফিরে আসবে। তার মানে একটা সংঘর্ষ হইতে মোট সময় লাগছে যদি আমি বলি, এই সময়ে অণু কতটুকু দূরত্ব অতিক্রম করছে, মানে পরবর্তী সংঘর্ষটা ঘটার আগে অণুটা এখান থেকে যাত্রা শুরু করছিল। ওই দেয়াল পর্যন্ত গেছে মানে এল দূরত্ব গেছে। আবার ফিরে আসছে কত দূরত্ব? এল দূরত্ব। তাই কিনা? সে একটা সংঘর্ষ হওয়ার পরবর্তী যে সংঘর্ষটা হবে এর মধ্যে কতটুকু টাইম লাগছে? সে আসছিল যখন এই অক্ষ থেকে মানে মূলবিন্দু থেকে এই দেয়াল পর্যন্ত আসছে, সে এল দূরত্ব অতিক্রম করছে। আবার পরবর্তী সংঘর্ষটা হওয়ার আগ পর্যন্ত সে আবার ফিরে যখন ওই দেয়ালে যাবে আরো এল দূরত্ব অতিক্রম করছে।
মানে সে টোটাল টয়েজ এল দূরত্ব অতিক্রম করছে, আর এই সময় তার বেগ ছিল ইউ1, বেগের মান কিন্তু ইউ1 ছিল। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এইটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন না থাকে, এই জিনিসগুলো কিন্তু বইয়ে খুব জটিলভাবে লেখা। আমি সহজ করে বলতেছি। তাইলে এবার আমরা এই টি এর জায়গায় যেটা বসাবো, এফ সমান সমান হচ্ছে 2m u1, এই টি এর জায়গায় বসাবো টি সমান সমান ছিল দূরত্ব বাই বেগ। তাইলে এই অণুটা মোট দূরত্ব অতিক্রম করলো, একটা সংঘর্ষ ঘটে পরের সংঘর্ষের আগ পর্যন্ত সে হচ্ছে টয়েজ এল দূরত্ব অতিক্রম করলো। আর এই সময় তার বেগ ছিল ইউ1। পুরাটা সময় জুড়েই কিন্তু তার বেগ ছিল ইউ1, খালি দিক চেঞ্জ হয়েছে কিন্তু বেগের মান একই। তো আমাদের সময় বের করতে হইলে, সময় যেহেতু ধনাত্মক জিনিস, সো আমাদের বেগের দিকের দরকার হচ্ছে না, বেগের মানটা নিচ্ছি। তাহলে আমার যা এফ আসতেছে এখন, টু টু কাটা যাচ্ছে, এরকম আসতেছে এম ইউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এল। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোন জিনিসটা? আচ্ছা, কোনটুক বুঝিস নাই? নামিরা কি বলতেছিলি? না, নামি এখনো জয়েন দেয় নাই। কে জানি বললি? স্মৃতি আসছিস? স্মৃতি কোনটা টি এরটা বুঝিস নাই? আচ্ছা, আমি বলতে চাইছি যে এখানে একটা সংঘর্ষ হইছে। ওকে? সংঘর্ষ হইতে এই যে এই টিটা, এই যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার টি সময় ধরে ভরবেগের পরিবর্তনটা হইছে, তাহলে সেটা কতক্ষণ, সেটা যদি আমি বের করতে চাই, আমার অণুটার গতি শুরু হয়েছিল মূলবিন্দু থেকে, যদি আমি এভাবে চিন্তা করি, তাহলে মূলবিন্দু থেকে শুরু হয়ে সে এ দেয়াল পর্যন্ত গেছে, আগে এ দেয়াল পর্যন্ত গেছে, দৈর্ঘ্য অতিক্রম করছে এল দৈর্ঘ্য, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল। ওই এ দেয়ালে ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে সে যখন বিপরীত দিকে ফিরে আসছে, মাইনাস ইউ1 বেগে ফিরে আসছে, পরের দেয়ালে ধাক্কা খাওয়ার আগ পর্যন্ত সময়টাকে আমরা ধরবো একটা সংঘর্ষ হইতে যে সময় লাগছে। মানে দুইটা সংঘর্ষের মধ্য যে সময়টা লাগছে, সেটাকে আমরা পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময়টাকে আমরা বলতেছি এই সংঘর্ষের জন্য দরকারি সময়, প্রয়োজনীয় সময়। তাইলে একবার দেয়ালে ধাক্কা খাওয়ার পরে ওই দেয়ালে যাওয়ার আগ পর্যন্ত অণুটা মোট দূরত্ব অতিক্রম করছে টয়েজ এল। আর এই সময় তার বেগ ছিল ইউ1, ইউ1 বেগে গেছে, ইউ1 বেগে ফিরে আসছে। তো দূরত্ব বাই বেগকে ভাগ দিলে আমরা সময় পাই। তো এই যে সময়, বুঝছিস এবার? নামি বুঝছিস? হুম। না মানে এই যে ওর কোশ্চেনটা কি একটু শোন, যে আমি বের করতেছি এ দেয়ালে, কিন্তু আমি সময় কোনটুক নিব? দেখ একটা ব্যাপার কি, মানে আমরা যে অণুটাকে ধরছি মূল বিন্দু থেকে যাত্রা শুরু করছে, অণুটা তো এইখান থেকে গিয়েও ধাক্কা খাইতে পারতো, এখান থেকেও দেয়ালের একদম কাছে থেকেও গিয়ে ধাক্কা খাইতে পারতো। তো আমরা এই সময়টাকে কিভাবে নিচ্ছি? সময়টাকে এইভাবে নিচ্ছি, একটা সংঘর্ষ হওয়ার পরে পরবর্তী সংঘর্ষটা হওয়ার আগ পর্যন্ত সময়টা। তাইলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে এ দেয়ালে গিয়ে ধাক্কা খাইছে, ঠিক এ প্রাইম দেয়ালে ধাক্কা খাওয়ার আগ পর্যন্ত সময়টা নিচ্ছি, যে পুরো একটা সংঘর্ষ ঘটছে এর মধ্যে। কথা বুঝছিস না আমি? আচ্ছা, ওকে। ওকে, এবার আমরা এইটা যেটা বের করলাম, এটা বের করলাম এক্স অক্ষ বরাবর গতিশীল একটা অণুর দ্বারা এ দেয়ালের উপরে প্রযুক্ত বল। এক্স অক্ষ বরাবর গতিশীল একটা অণু কর্তৃক এ দেয়ালের উপর প্রযুক্ত বল। তো আমি এই, তাইলে এ দেয়ালের উপরে প্রযুক্ত চাপ, এই একটা অণু কর্তৃক প্রযুক্ত চাপ কত, সেটা যদি বের করতে চাই, তাইলে চাপ, এবার এ দেয়ালের উপর এক্স অক্ষ বরাবর গতিশীল একটি অণু কর্তৃক প্রযুক্ত চাপ, যেটাকে আমরা ওই ইকুয়ালস টু এফ বাই এ, চাপ সমান সমান ছিল বল বাই ক্ষেত্রফল। তাহলে এফ আমি বের করছি হচ্ছে এম ইউ অন স্কোয়ার ডিভাইডেড বাই এল, এটাকে আবার ভাগ দেব এল স্কোয়ার দিয়ে। তার আচ্ছা উপরে লিখি, এম ইউ অন স্কোয়ার ডিভাইডেড বাই এল, এই পুরা জিনিসটাকে ভাগ দিচ্ছি আবার এল স্কোয়ার দিয়ে। ক্ষেত্রফল হচ্ছে এ দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার। তাইলে এই ক্ষেত্রে আমাদের যেটা দাঁড়াচ্ছে এম ইউ অন এল কিউব, ইউ ওয়ান স্কোয়ার এল কিউব, এরকম আসতেছে। এটা কি বের করলাম? এটা বের করলাম এক্স অক্ষ বরাবর গতিশীল একটা অণুর দ্বারা এ দেয়ালের উপরে প্রযুক্ত চাপ। ওকে, আচ্ছা এখন আমি
এক্স অক্ষ বরাবর গতিশীল তো একটা অণু না, এরকম এন সংখ্যক অণু আছে, কারণ আমি ধরে নিছি মোট অণুর সংখ্যা এন। তাইলে আমি এই জায়গাটায় যে চেঞ্জটা করব, এ দেয়ালের উপর এক্স অক্ষ বরাবর গতিশীল এন সংখ্যক অণু দ্বারা, এন সংখ্যক অণু কর্তৃক প্রযুক্ত চাপ, তাহলে সেটা কত আসবে, বা এটাকে মোট চাপ পি দিয়ে যদি দেখাই, আচ্ছা এখানে দেখাচ্ছি। এবার এইটা আসবে, এই যে যেটা বের করছিলাম এটা ছিল একটা অণুর দ্বারা, তাহলে দ্বিতীয় অণুর দ্বারা কি আসবে, দ্বিতীয় অণুর দ্বারা আসবে এরকম আসবে, আচ্ছা আমি আগেই লিখিস না তোরা, দ্বিতীয় অণুর দ্বারা এরকম আসবে, এম ইউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই, সরি এটা হবে ইউ টু স্কোয়ার ডিভাইডেড বাই এল কিউব। তৃতীয় অণুর দ্বারা আসবে এম ইউ থ্রি স্কোয়ার ডিভাইডেড বাই এল কিউব, মানে আমি সব জায়গা থেকে এম বাই এল কিউবটাকে কমন নিয়ে নিতে পারি, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি। সবাই এটুকু বুঝছিস যে সবগুলো এরকম পর পর যোগ হবে, তো যোগ হইলে মোট চাপটা এরকম আসবে এম ডিভাইডেড বাই এল কিউব, আর এখানে আসবে ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার, এরকম আপ টু, আচ্ছা আমি এটাকে মুছে দিচ্ছি এখন, ইউ এন স্কোয়ার, এরকম আসবে। কেউ না বুঝলে বলিস, এটা ছিল একটা অণুর জন্য, তাহলে সবগুলো অণুর জন্য এটা আসবে টোটাল। হয়েছে? হ্যাঁ ভাই বল। হ্যাঁ ওইটাই আমরা একটু পরে করব, ওই আর জেড অক্ষ বরাবর করব। তার আগে এটাকে মানে সবগুলো একবারে করতে গেলে বিশাল ইকুয়েশন হয়ে যাবে, একটা করে তারপর আমরা ওইটাকে রিপ্লেস করব, কিভাবে করবো আসতেছি। তাহলে এখন আমরা এই জিনিসটাকে একটু আগে গড় বর্গের যে ইয়া লিখে রাখছিলাম, এই যে এরকম ছিল সেটা, সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার আপ টু সি এন স্কোয়ার ডিভাইডেড বাই এন, এরকম ছিল। ওকে, এইটাকে বলে আসছিলাম গড় বর্গবেগ। ওকে, তাহলে এই যে এইখানেও ইউ ওয়ান স্কোয়ার ইউ টু স্কোয়ার প্লাস এই যে এইটুক, এই সি এর জায়গায় যদি ইউ হিসেবে চিন্তা করি, তাইলে ইউ বসাই যদি দেই, তাহলে এটাকে এভাবে লেখা যায় ইউ স্কোয়ার বার, মানে এক্স অক্ষ বরাবর গতিশীল সবগুলো অণুর যদি গড় বর্গবেগ বের করি আমরা, তাইলে এইটার থেকে এই পুরা লাইনটার মান, এই যে এই পুরা লাইনটার মান লেখা যায় এন ইউ স্কোয়ার বার। আমি এই জায়গায় বসাই দিচ্ছি এম এল কিউব, এইটা হচ্ছে এন ইউ স্কোয়ার বার, এই যে এই পুরা লাইনটাকে বসাই দিলাম। এইটুক নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা এখন যে অণুগুলা এখানে গতিশীল আছে, এরা যে এক্স অক্ষ বরাবর গতিশীল হবে এর কোনো ইয়ে আছে, মানে ঠিক ঠিকানা আছে? এরা তো যে কোনো দিকে গতিশীল হইতে পারে। তাহলে আমরা সেই জিনিসটাকে এবার রিপ্লেস করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে অণুটা যদি যে কোনো দিকে গতিশীল হয়, মানে গ্যাসের অণু বেগ এই যে সি দিয়ে দেখাচ্ছি, এটা যে কোনো দিকে গতিশীল। ওকে, তাহলে এটা যেহেতু একটা থ্রি ডাইমেনশনাল এরিয়া আছে, এই বেগের তিনটা উপাংশ থাকবে, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ যেটাকে আমরা ইউ দিয়ে দেখাচ্ছি, আর একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ যেটাকে আমরা ভি দিয়ে দেখাচ্ছি, আর একটা জেড অক্ষ বরাবর উপাংশ, সেটা হচ্ছে আমরা এটাকে ডাব্লিউ দিয়ে দেখাচ্ছি। তার মানে তখন আমি এই বেগটাকে এভাবে দেখাইতে পারবো, গ্যাসের অণুগুলার বেগ যদি যে কোনো দিকে লিখি, তাহলে তখন তার বেগটাকে এভাবে লেখা যাবে ইউ আই প্লাস ডাব্লিউ, সরি ভি জে প্লাস ডব্লিউ কে, এরকম করে লেখা যায় যদি অণুগুলা যে কোনো দিকে গতিশীল হয়। ওকে, এক্স অক্ষ বরাবর না ধরে যদি আমরা এখন কাজটা করি, এইটুক নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা?
এটুক বুঝছিস? তো আ এখানে লিখে রাখতে পারিস যে যদি যেকোনো দিকে গতিশীল অণুর বেগ c হয়, তবে আমরা এটা লিখতে পারি। ওকে? এখন তাইলে আমরা একটা ভেক্টরের মান বের করতাম। মনে আছে কিনা? মানটা কিভাবে বের করতাম? ভেক্টরের মান এভাবে বের করতাম যে এই ভেক্টরটার মান হবে c, ওই যে ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। মনে আছে? রুট রুট করা লাগতো ভেক্টর দেওয়া থাকলে। আচ্ছা, তাইলে এইটার জন্য তাইলে এটার ওই যে এরকম রুট আসবে, তো রুটটাকে আমি এই পাশে স্কয়ার লিখে দিলাম। আর এটা তাইলে এরকম আসবে u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার এরকম আসবে। ওকে, এটা লেখা যায়। এখান থেকে এটা লেখা যায় মান হিসেবে। এখন এটা তো আ যেকোনো দিকে বেগ বিবেচনা করছি। তো আমরা যদি এটা যেকোনো দিকে গড় বর্গ বেগ বিবেচনা করি, তাইলে এখন লিখতেছি যেকোনো দিকে গড় বর্গ বেগ বিবেচনা করলে বিবেচনা করলে করলে আমরা জাস্ট এই লাইনটাকে এভাবে লিখে দিতে পারি c স্কয়ার বার ইকুয়ালস টু u স্কয়ার বার প্লাস v স্কয়ার বার প্লাস w স্কয়ার বার। সবগুলোর উপরে বার সাইনটা দিয়ে দিলাম। মনে হয় তোদের মাথা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। তবে এই প্রমাণটা আসবে না, সো পেইন নেওয়ার দরকার নেই, খালি একটু বুঝে নে, পরের জিনিসগুলো আসবে এই প্রমাণটা শেষ করার পরের জিনিস। ওই যে আমরা তো এখানে গড় বর্গ বেগ চিন্তা করতেছি না, আমি বলছি বেগ বিভিন্ন ভাবে নেওয়া যায়। এটা ধর আরএমএস বেগ হিসেবে নিছি। ওকে, তো আরএমএস বেগ যদি না নিয়ে আমি যদি এটা গড় বর্গ বেগ হিসেবে নিতাম, একই ব্যাপার আসতো। ওকে, মানে তখন এটা হয়তো সি স্কয়ার বার, এইটা হয়তো এরকম ইউ স্কয়ার বার, এটা হয়তো ভি স্কয়ার বার, এটা হয়তো ডাব্লিউ স্কয়ার বার, এরকম আর কি। বুঝছিস? বেগকে তো ৩ টা ভাবে লেখা যায়, দেখে আসলাম। আচ্ছা, এখন আসি তাইলে আমরা চাচ্ছি যে এই ইউ স্কয়ার এর মানটা নিয়ে আসবো। এইটা নিয়ে আসবো। তো আমরা একটা আবারও আমাদের প্রমাণের সুবিধার জন্য একটা ছোট্ট আ মডিফিকেশন করে নিই। সেটা হচ্ছে আমরা ধরে নেই যে এই বেগের যে উপাংশগুলা ভাগ হইছে, এই বিভিন্ন উপাংশে বিভাজিত হওয়া মানগুলা প্রায় সমান। কারণ একে আমরা এটাকে ফার্স্টে গড় করে নিছি, ফার্স্টে বর্গ করে নিছি, তারপর আ গড় করছি। মানে অনেক কাছাকাছি হয়ে যাবে এই মানগুলা। ওকে? তো ইউ স্কয়ার, ভি স্কয়ার আর ডাব্লিউ স্কয়ার ধরে নিলাম এই যে এইটা যে ৩ টা উপাংশে ভাগ হইছে, প্রত্যেকটা উপাংশে বিভাজিত হওয়া বেগের মান প্রায় সমান, প্রায় কাছাকাছি। তাইলে আমরা এইটা লিখতে পারি যে, তো এখানে লিখি যদি ইউ স্কয়ার বার ইকুয়ালস টু ভি স্কয়ার বার ইকুয়ালস টু ডাব্লিউ স্কয়ার বার হয়। মানে প্রত্যেকটা উপাংশে যে বেগের মানটা, মানে এখানে যে ৩ টা আসছে, ধর এটা ৩, এটা ধর 3.5, এইটা আ 2.7 এরকম, মানে কাছাকাছি। আমরা ধরে নিলাম সবগুলাই মোটামুটি ৩ এরকম যদি হয়। তাইলে এরকম হইলে এই আমি লিখতে পারি, তবে এই সি স্কয়ার বার এটা সমান, সমান লিখতে পারি সবগুলাকে এবার ইউ স্কয়ার ধরলাম। তাইলে আসতেছে ৩ ইউ স্কয়ার বার। সবগুলাকে ইউ স্কয়ার বার দিয়ে রিপ্লেস করলাম। তাইলে আসতেছে ৩ ইউ স্কয়ার বার। তাহলে এখান থেকে আমি ইউ স্কয়ার বার সমান, সমান লিখতে পারি 1/3 সি স্কয়ার বার। 1/3 সি স্কয়ার বার, যেটাকে আমি এখন এখানে এনে বসাই দিব। সুতরাং পি ইকুয়ালস টু এম বাই এল কিউব, বা এল কিউবকে আমি এবার আয়তন ভি লিখতে পারি। আয়তন ভি লিখতে পারি, ওই যে পাত্রের মোট আয়তন ভি। এন হচ্ছে অণুর সংখ্যা, সেটা তো থাকলো। আর ইউ স্কয়ার বারের জায়গায় বসাই দিচ্ছি। ওখানে একটা সমীকরণ দিয়ে রাখ। তোদের যাদের জায়গা রাখা নাই, তারা ওখানে একটা সমীকরণ দিয়ে ওটাকে ১ বা ২ দিয়ে লেখ এখন ১ হতে পাই, তাইলেই হচ্ছে। ওকে? যদি কারো জায়গা না রাখা থাকে।
তাইলে আমরা এখানে বসাইতে পারি, এই এল কিউবের জায়গায় ভি বসাই দিলাম, আর এখানে বসাই দিতে পারি সি স্কোয়ার বার। আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে লাস্টে সুতরাং আমাদের চাপের রাশিমালা যেটা পাইলাম আমরা, সুতরাং পি ইকুয়ালস টু 1/3 এম এন সি স্কোয়ার বার ডিভাইডেড বাই ভি, এরকম আসতেছে। এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। এই সমীকরণটা এভাবেও লেখা যায়, ধর এই সি স্কোয়ার বার না দিয়ে এটাকে এভাবেও কখনো তারা পাবি 1/3 এম, বা এই যে এটাকে আড়াআড়ি করে যদি লিখি এটাকে এভাবে লেখা যায় পিভি ইকুয়ালস টু 1/3 এম এন সি স্কোয়ার বার, এভাবে লেখা যায়। অথবা এইটাকে এই আকৃতিতেও লেখা যাইতে পারে, যদি আমরা গড় বর্গবেগ না নিয়ে আরএমএস বেগ নিয়ে নিই, তাহলে তখন এটা সি, জাস্ট নর্মাল সি স্কোয়ার দিয়েও লেখা থাকতে পারে 1/3 পি 1/3 এম এন সি স্কোয়ার, সেখানে সি আরএমএস বেগ, ওকে। আর এখানে এটা জাস্ট গড় বর্গবেগ, ওকে, এভাবেও লেখা থাকতে পারে, বা এখানে আমি সি আরএমএস লিখে দিলাম, এভাবেও লেখা থাকতে পারে। দুইটাই সত্য, ওকে। মানে ওখানে আমরা বেগের মানটা নিছি গড় বর্গবেগ হিসেবে, আরএমএস বেগ নিয়ে নিলেও একই সমীকরণ আসতো। এখন এই সমীকরণগুলোর একটা নাম আছে, এই সমীকরণগুলোকে বলা হয় গ্যাসের গতীয় সমীকরণ। গ্যাসের গতীয় সমীকরণ, দুইটাই কিন্তু সত্য, হ্যাঁ, এটাও রাইট। কেমিস্ট্রিতে গিয়ে এভাবে লেখা পাবে, কিন্তু কেমিস্ট্রিতে প্রুফটা নাই, প্রুফটা আমাদের এখান থেকে পড়তে হবে। তো এই যে পুরো প্রুফটা দেখাইলাম, বইয়ে আরো বড় করে আরো জটিল ভাবে লেখা আছে, তুই খালি এইটুকু যেটা বললাম এইটুকু বুঝলেই হবে। ইচ্ছা হলে 2-3 বার লিখে, যদি মনে থাকে তো থাকলো, 2 বার লিখলেই আশা করি হয়ে যাবে। আর যদি মনে না থাকে পেন নেওয়ার দরকার নেই, নরমালি এই প্রমাণটা আসে না, কিন্তু এই এই সমীকরণ থেকে পরবর্তী আরো কিছু প্রমাণ আছে সেগুলো আসে। আচ্ছা, তার আগে আরো কিছু ছোট ছোট জিনিস আমরা একটু দেখে নিই। এখানে কোনটার পরিচয় কি চাইলে, এখানে পি এর পরিচয়টা হচ্ছে গ্যাসের চাপ, মোট চাপ, ভি হচ্ছে ওই পাত্রের আয়তন বা গ্যাসের আয়তন, এম হচ্ছে প্রত্যেকটা অণুর ভর, এন হচ্ছে মোট অণুর সংখ্যা, সি স্কোয়ার বার হচ্ছে গ্যাসের গড় বর্গবেগ, অথবা এটাকে আমরা বলতে পারি, যদি আরএমএস দিয়ে বলি তাহলে ওইটা জাস্ট আরএমএস বেগ বা বর্গমূল গড় বর্গবেগ, ওকে। আমরা এখন এই সূত্রটা ইউজ করব। কতক্ষণ আছে, আর টাইম আছে একটু দেখাই। তো আমরা এখন এই চাপের রাশিমালা থেকে অনেকগুলা সূত্র নিয়ে আসতে পারবো, যেগুলো আমরা বলে আসছিলাম আগে। তো সেগুলা কিছু দেখে আসি। একটা হচ্ছে এই আদর্শ গ্যাসের চাপের রাশিমালা হতে হতে আজকে কতদূর সময় পাবো জানি না, ফার্স্ট একটা একটা করে দেখি। ফার্স্টে হতে 1 নাম্বার হচ্ছে গ্যাসের গতিশক্তি নির্ণয়, গ্যাসের গতিশক্তি বা মোট গতিশক্তি নির্ণয় করব। এগুলা আসবে পরীক্ষায়, হুম। তাহলে প্রথমে হচ্ছে আমরা জানি ওই গ্যাসের সমীকরণটা লিখে ফেলবো, যে আমি একবার এভাবে লিখতেছি, পিভি ইকুয়ালস টু 1/3 এম এন সি স্কোয়ার বার, ওকে। তাহলে এবার আসি, আমাদের লাগবে হচ্ছে গতিশক্তি। গতিশক্তি সমান সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, মানে হচ্ছে ভর আর বেগের স্কোয়ার সাথে হাফ থাকে। তাহলে আমরা পিভি ইকুয়ালস টু, এইখানে এই যে দেখ ভর আছে বেগের স্কোয়ার আছে, তাহলে আমি যেটা করব 1/3টাকে আমি, আমার হাফ নাই, হাফটা নিয়ে আসতে হবে, তাহলে আমি এখানে 2/3 এনটাকে আলাদা করে এই হাফ এম সি স্কোয়ার বার লিখলাম। দেখতো এতে কোনো সমস্যা আছে কিনা, একই মান থাকতেছে, কিন্তু টু টু কাটাকাটি গিয়ে আবার 1/3 সেম জিনিস আসতেছে, বাট একটু সাজায় লিখছি। এখানে হাফ নিয়ে আসছি যাতে আমার গতিশক্তি ব্যাপারটা আসে, আর এম সি স্কোয়ারকে একসাথে করছি
যাতে ভর আর বেগের স্কোয়ারটা থাকে একসাথে, গতিশক্তিটা যাতে থাকে। তাহলে আমি এটাকে লিখতে পারি 2/3 ইন্টু n, এই হাফ এমসি স্কোয়ার, হাফ হচ্ছে আনলাম নরমাল, এম হচ্ছে একটা অণুর ভর, আর এটা হচ্ছে বেগের বর্গ, তার মানে হচ্ছে একটা অণুর গতিশক্তি, তার মানে এই জিনিসটা হচ্ছে একটি অণুর গতিশক্তি, একটি অণুর গতিশক্তি। গ্যাসের একটা অণুর গতিশক্তি, তাইলে এন হচ্ছে গ্যাসের মোট অণুর সংখ্যা। তাইলে একটা অণুর গতিশক্তির সাথে যদি অণুর সংখ্যা গুণ দিই, তাহলে আমি সবগুলো অণুর গতিশক্তি পাবো, অর্থাৎ গ্যাসের মোট গতিশক্তি পাবো। তাইলে আমি লিখতে পারি পিভি ইকুয়ালস টু 2/3 ইন্টু, এই পুরা জিনিসটাকে লিখতে পারি গ্যাসের মোট গতিশক্তি, মোট গতি শক্তি। কারো কোনো কোশ্চেন থাকলে বলিস। তাহলে আমি একটা অণুর গতিশক্তি তার সাথে মোট অণুর সংখ্যা সেটা গুণ দিলাম, তাহলে সবগুলো অণুর গতিশক্তি, সবগুলো অণুর গতিশক্তি মানে গ্যাসের মোট গতিশক্তি। বুঝছিস? আচ্ছা, তাহলে এই পরের লাইনটা আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে, এখানে লিখতেছি আমি পিভি ইকুয়ালস টু 2/3, আমি গ্যাসের গতিশক্তিকে ই দিয়ে দেখাচ্ছি, তাহলে 2/3 ই। ওকে, তার মানে ই সমান সমান আসতেছে, বা ই সমান সমান 3/2 পিভি, আবার আমরা পিভি সমান সমান পড়ছি এনআরটি, তাহলে লেখা যায় 3/2 এনআরটি। এই আমরা গ্যাসের মোট গতিশক্তির সমীকরণটা পেয়ে গেলাম। তো একটা গ্যাসের মোট গতিশক্তি যদি আমাদের বের করতে দেয়, তাহলে আমরা এই সূত্র, এই যে এটাও ইউজ করা যাবে। 3/2 পিভি যদি চাপ আর আয়তন দেওয়া থাকে, অথবা 3/2 এনআরটি দিয়ে আমরা ওই গ্যাসটার মোট গতিশক্তি, এন হচ্ছে মোল সংখ্যা, এই এন কিন্তু মোল সংখ্যা, আর এই ক্যাপিটাল এন দিয়ে বোঝাচ্ছে অণুর সংখ্যা, এই এন কিন্তু মোল সংখ্যা। ওকে, মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর তাপমাত্রা লাগবে। তাহলে আমরা ওই গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ, গতিতত্ত্বের শিকার যে একটা কথা লিখে দিয়ে আসছিলাম, যে একটা গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, সেই জিনিসটা এখন প্রুফ করব আমরা। তো গ্যাসের গতিশক্তি যে পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা এখান থেকে আমরা প্রুফ করতে পারি। সেটা হচ্ছে, সুতরাং এই যে ই 3/2 এন আর, এন হচ্ছে মূল সংখ্যা, আর হচ্ছে কি বলে, ধ্রুবক। তাহলে 3/2 এন আর, এই পুরাটাকে আমরা কে হিসেবে ধরতে পারি, এখানে লিখে দেই যে 3/2 এন আর ইকুয়ালস টু ধ্রুবক, মূল সংখ্যা সেটা ধ্রুবক, আর আর সেটাও ধ্রুবক, 3/2 সব মিলে ধ্রুবক। তাইলে আমরা এটা লিখতে পারি, সুতরাং এখান থেকে পাচ্ছি ই ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে গ্যাসের গতিশক্তি, অর্থাৎ গ্যাসের গতিশক্তি বা মোট গতিশক্তি যাই বলি না কেন, গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, যেটা আমরা গতিতত্ত্বে স্বীকার করে আসছিলাম, সেটার এখন প্রুফ পাইলাম। কখনো এভাবে প্রুফ করতে বলতে পারে যে, দেখাও যে গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রা সমানুপাতিক ওই আদর্শ গ্যাসের চাপের রাশিমালা হতে, অথবা বলতে পারে গ্যাসের মোট গতিশক্তি নির্ণয়ের রাশিমালা দেখাও, যেভাবেই বলুক এভাবে করা লাগবে আমাদের। এইটুক পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আর একটা ছোট্ট জিনিস দেখায় শেষ করব, তারপরে আরো এখান থেকে আরো অনেক কিছু আনা যায়। এটা তো 1 নাম্বার দিলাম, আরো 2 3 4 এরকম আরো কয়েকটা সমীকরণ আমরা এখান থেকে আনতে পারবো, সেগুলা পরের দিন দেখাবো। তো আমি আরেকটা যে জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে কয়টা অণুর গতিশক্তি বের করলাম, মোট গতিশক্তি বের করলাম। আমাকে যদি বলে একটা অণুর গতিশক্তি বের করতে, আচ্ছা তাহলে আমরা কি করব, এটা তো ছিল এন মোল গ্যাসের গতিশক্তি, এন মোল গ্যাসের গতিশক্তি, এন মোল গ্যাসের গতিশক্তি, সেটাকে আমরা দেখাইছি ই দিয়ে, সেটাকে বলছি ই ইকুয়ালস টু 3/2 এন আর টি। আমাকে যদি বলে 1 মোল গ্যাসের গতিশক্তি, সুতরাং 1 মোল গ্যাসের গতিশক্তি
সেইটা হবে জাস্ট এটার মান 1 হয়ে যাবে মানে 3/2 RT। আচ্ছা নিচে লিখি। গ্যাসের গতিশক্তি ইকুয়ালস টু 3/2 RT। এটা হচ্ছে ১ মোল গ্যাসের গতিশক্তি। ওকে? তাইলে যদি আমাকে বলে একটা অণুর গতিশক্তি, একটা অণুর গতিশক্তি যদি বের করতে বলে, তাইলে কি করব? সুতরাং একটি অণুর গতিশক্তি। আমরা জানি ১ মোল গ্যাসের মধ্যে এটাকে আমি E প্রাইম দিয়ে দেখাচ্ছি। আমরা জানি ১ মোল গ্যাসের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তার মানে আমি ১ মোলের জায়গায় বলতে পারি Na সংখ্যক অণুর গতিশক্তি হচ্ছে 3/2 RT। তার মানে একটা অণুর গতিশক্তি কত? ওই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিলেই হবে। মানে উপরে হচ্ছে এই 3/2 RT হচ্ছে Na সংখ্যক। মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর গতিশক্তি। তাহলে একটা অণুর গতিশক্তি হবে এই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিলেই হবে। ওকে? তো অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিলে এই যে এটা একটা R, এটা Na। ওকে? এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। এই ২ টা কনস্ট্যান্টের অনুপাতকে নতুন একটা কনস্ট্যান্ট দিয়ে দেখায় সেটার নাম হচ্ছে বোলসম্যান ধ্রুবক। আমরা মনে হয় আ গুণগত রসায়নে কি পড়ছিলাম কিনা খেয়াল নাই। এই K সমান হচ্ছে এই যে K টা লিখছি এখানে, এই K ইকুয়ালস টু হচ্ছে R/Na, যাকে আমরা বোলস ২ টাই বলে। বর্গীয় জ লেখে, এস দিয়েও দন্ত স দিয়েও লেখে। বোলসম্যান ধ্রুবক, যেটার মানটা হচ্ছে ক্যালকুলেটরে তোরা বসাই দিলেই বের হয়ে যাবে। ওই 8.314 বা 8.316, আর নিচে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা যদি বসায় দিস, তাহলে এটা আসবে 1.38 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 23। এককটা কি হবে? আর এর একক কি ছিল? আর এর এককটা ছিল এরকম, জুল পার মোল পার কেলভিন। আর মোল সংখ্যার কিন্তু সরি, অণুর সংখ্যার একক। অ্যাভোগাড্রো সংখ্যক কিন্তু পার মোল, মানে প্রতি মোলে কত অণু থাকে। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যার একক হচ্ছে পার মোল। প্রতি মোলে কয়টা অণু থাকে। তাহলে এই পার মোল কাটা গিয়ে এটার এককটা হবে জুল পার কেলভিন। ওকে? তাইলে আমাদের কোশ্চেনে যদি কখনো বলে আ এত মোল গ্যাসের অণুর সংখ্যা কত, বা এটা মোল সংখ্যায় না বলে ভর দিয়েও বলে দিতে পারে। আগে মোল সংখ্যা বের করে নিব। এই সূত্রটা ইউজ করব। যদি বলে একটা অণুর গতিশক্তি কত, তাইলে তখন আমরা এই যে E প্রাইম ইকুয়ালস টু 3/2 kT এটা দিয়ে করব। বা তুই চাইলে আ অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারিস। এটা সরাসরি ইউজ করতে পারব। 3/2 kT। ওকে? তার মানে একটা ব্যাপার দেখ, আমার সবসময়ই গতিশক্তিটা তাপমাত্রার উপরে নির্ভর করতেছে। কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাইলে আজকে মনে হয় আমরা এই পর্যন্ত রাখতে পারি। পরের দিন আমরা যে জিনিসটা দেখব একটু বলে নেই। ২ টাই কেমিস্ট্রিতেও এটা আছে, এইখানেও। সব যা পড়াচ্ছি সবই কিন্তু পরিবেশ রসায়নে আছে। তাহলে আমরা আজকে গতিশক্তিটা বের করলাম। আমরা এই সূত্র থেকেই বয়েলের সূত্র আনবো, চার্লসের সূত্র আনবো, আরএমএস বেগের রাশিমালা আনবো, গ্যাসের ঘনত্বের রাশিমালা আনবো। এরকম কয়েকটা আসবে এখান থেকে, এবং এগুলা পরীক্ষায় আসবে। ওকে? কিন্তু এই মেইন যে প্রুফটা দেখাইলাম সেটা নরমালি পরীক্ষায় আসে না। আর এগুলার ম্যাথ তো আসবেই। আর ওই মেইন ইয়ার থেকেও ম্যাথ আসবে। তাইলে আজকে এই পর্যন্ত আমাদের থাক। আমরা নেক্সট ক্লাস থেকে আ ৪:৩০ টার দিকে ক্লাস তাইলে শুরু করতেছি। ৪:৩০ টায় ক্লাস শুরু করব। আর হচ্ছে নেক্সট দিন হচ্ছে আমাদের সেই ওই দ্রাবক নিষ্কাশন যে টপিকটা সেটা পড়বো আরকি, গুণগত রসায়নের। তো সে পর্যন্ত ভালো থাকিস সবাই। আল্লাহ হাফেজ।